illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ভারত দখলের হুঁশিয়ারি তো এই প্রথম নয়। এর আগে রিজভী তিনি একাধিকবার ভারত দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। ক্যাপ্টেন, আপনার কাছে আমার যে প্রথম প্রশ্নটা, আবারও ভারত দখলের হুঁশিয়ারি আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের কট্টরপন্থীদের গলায়। আচ্ছা, তারা কি জানে না যে সামরিক শক্তিতে তারা ভারতের থেকে সহস্র যোজন পিছিয়ে? তা সত্ত্বেও একের পর এক মৌলবাদী কট্টরপন্থী নেতারা কি ভেবে ভারত দখলের হুঁশিয়ারি দিচ্ছে? কি জানো তো, বাংলাদেশে যারা নাকি এই কট্টরপন্থী নেতারা যারা আছে, ওরা যে করছে, ওরা বেসিক্যালি ওখানে একটা পোলারাইজেশন করে দিতে চাইছে বাংলাদেশে। এক হচ্ছে যারা নাকি হিন্দু বিরোধী, আর যারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা নাকি হাসিনার সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে। ম্যাক্সিমাম ওখানকার যে পপুলেশনকে ওরা উস্কিয়ে ভারতের বিরুদ্ধে, ওদের এই সবই। এখন ভারতের বিরুদ্ধে মানে ওরা ভাবছে কি ভারতের সাথে ওরা টক্কর দিবে। ওরা এটা জানে না কি ভারত ওদের থেকে 1000 গুণ বেশি সামরিক শক্তি রয়েছে। আর ওদের মধ্যে যে কথা চলছে, ওখানকার যে মৌলবাদী কথা বলছে কি নর্থ ইস্টকে কেটে দিবে, শিলিগুড়ি করিডোরের ওখানে চিকেন নেক এরিয়া ওরা দখল করে নেবে। ভারতের শক্তি ওই জায়গায় এতটাই বেশি কি পুরো বাংলাদেশের সামরিক শক্তির থেকেও বেশি আমাদের কাছে যা সামরিক শক্তি ওখানে আছে। রাফালের মতন এয়ারক্রাফট রয়েছে হাসি মারার। আমাদের একটা রাফাল ওদের পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন স্যার, আপনার কাছে আবারও আসবো। তবে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তার বক্তব্য শোনাবো। পাশাপাশি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তিনি এই ভারত দখলের ফাঁকা হুঁশিয়ারি নিয়ে কি বলছেন তাও শোনাবো। এই মৌলবাদ তো তার সে কোনো দীর্ঘস্থায়ী কোথাও হতে পারে না বাংলাদেশ, এবং বাংলাদেশের এর সুযোগটা কম, কারণ তার বিরাট প্রগতিশীলতার ইতিহাস আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাই করতে পারি, কারণ সে একটা আলাদা দেশ, ভারতবর্ষের পক্ষে সেখানে বিশেষ কিছু করাও মুশকিল। আমরা আশা করতে পারি যে একদিন মানুষ বুঝবে যে মৌলবাদের মাধ্যম দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যেহেতু বাংলাদেশের প্রগতিশীলতার একটা ইতিহাস আছে, তাদের সেখানকার মানুষ আমার ধারণা একটা সময় এগিয়ে আসবে, প্রতিবাদ করবে। এবং আপনারা যেটা বলছিলেন যে জয় বাংলা তারা বলতে শুরু করলে যে দেয়ালে লিপছে, এইগুলো যদি শুরু হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু মানুষের সাহসটা বড় কমে যাচ্ছে, এবং সাহসটা বাড়বে যদি মানুষের অভাব অনটন সেগুলো বাড়তে পারে। এগুলো এক একটা নাম, এক একটা মুখ, এরা আলাদা আলাদা মুখোশের পরে আলাদা আলাদা নামে আলাদা আলাদা প্রভোকেটিভ স্পিচ দেবে। এদের উদ্দেশ্যই হচ্ছে ওরা প্রভোগ করছে ভারতকে, যে ভারতের সঙ্গে যদি কোনোভাবে একটা যুদ্ধের পরিস্থিতি করাতে পারে, তাহলে সেই যেটা আগেও হয়েছিল আফগানিস্তান থেকে শুরু, বিশ্বজুড়ে একটা এরা ডাক দেবে যে ইসলাম খতরে পে হ্যায়, ইসলাম বিপন্ন। সেই ইসলামিক ব্রাদারহুডদের আনার একটা লক্ষ্য, কারণ এদের কোন রকম নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সাম্প্রদায়িকতা আর এই মৌলবাদ সন্ত্রাসবাদের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এক কথায় বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে আরও একটা কি খবর পাচ্ছি আমরা, দিনহাটায় পাকিস্তানের মর্টার উদ্ধার হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই দিনহাটার এলাকা, সেই দিনহাটার ঝিকরি গ্রাম, সেখানে পাক মর্টার উদ্ধার। বিএসএফ ইতিমধ্যেই ওই এলাকা ঘিরে রেখেছে। কিন্তু কোথা থেকে এলো এই মর্টার, কি জানতে পারছি, এলাকা থেকে কি জানা যাচ্ছে, সবটাই জানবো। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, গতকাল চাষের জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষক,
তিনি যখন চাষের জমিতে চাষ করছিলেন সেই সময় এই মর্টারটি কিন্তু তিনি দেখতে পান এবং তিনি বুঝতে পারেননি ঘটনাটা কি আছে। তিনি যখন খবর দেন আশেপাশে তখনই কিন্তু এখানে পুলিশ আসে এবং দেখা যায় যে 1971 সালের সম্ভবত ব্যবহার হয়ে থাকতে পারে সেই মর্টারটি, যেটা কিন্তু পড়ে রয়েছে সেই কৃষি জমির ভেতরে। ফলে পাক মর্টার এখানে আসার এই মুহূর্তে একটাই জায়গা, কারণ সীমান্ত লাগোয়া যদিও এই গ্রাম এবং সীমান্ত লাগোয়া গ্রাম হলেও এখানে কিন্তু যথেষ্ট কড়া প্রহরা রয়েছে, কিন্তু এই যে মর্টারটি এটা কিন্তু সেই 1971-এর পাক ভারত যুদ্ধের সময় ব্যবহার হয়ে থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে বিএসএফ ঘিরে ধরেছে। ক্যাপ্টেন আর কে দাসও আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন দাস, এইরকম একটা জায়গায় সীমান্ত এলাকা দিনহাটা, সেখানে একটা গ্রামের মধ্যে পাক মর্টার এলো কিভাবে, আপনার কি মনে হয়? এবং এটা নিয়ে সত্যি আমাদের ভাবনা চিন্তা করার কতটা জায়গা রয়েছে? আপনাদের যে প্রতিনিধি কিছুক্ষণ আগে বলল, আমি তার সাথে একমত। 71-এর যুদ্ধতে ওই দিনহাটার জায়গা কিন্তু একটা ওখানে হেভি ব্যাটেল হয়েছিল। সেই হেভি ব্যাটেলে যখন যুদ্ধটা হয়েছিল তখন পাকিস্তান এর আর্মি অনেক মর্টার ফায়ারিং করেছিল ভারতের সেনার উপরে, এবং ভারতের ইকুয়ালি তখন অনেক ফায়ারিং করেছিল। তো সেই যে শেলটা আছে, মর্টারের যে শেলটা আছে, সেটা মাটিতে পড়ে ঢুকে গেছিল। এখন তারপরে এই এত বছর বোধহয় ওটা পাওয়া যায়নি। এখন যখন কি ওটাকে চাষ করছিল কোনো চাষি, তখন এটাকে পাওয়া গেছে। তো তাই আমার যা মনে হচ্ছে কি এই যে শেলটা আছে সেটা ওই 71-এর যুদ্ধের সময়কার এটা শেল, মর্টারের শেল, যেটা নাকি যে কোনো কামানের মধ্যে একটা শেল থাকে, বেশ সেই ধরনের একটা শেল। এবং এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা কোনো বিষয় নেই। কেন কি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।